আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 25 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বাড়ির ভেতর আজ একেবারে উৎসবের আমেজ, চারিদিকে আলোয় আলোকিত, সিঁড়ির ধাপে ধাপে রঙিন কাপড় ঝুলানো, ঝাড়বাতির আলোয় চকচক করছে পুরো হলরুম। আজ রুহির এঙ্গেজমেন্ট। সবার ভিড় থেকে আলাদা নিজের ঘরে বসে আলমারি খুললো নাফিসা। হাতে তুলে নিল সেই লেহেঙ্গা যেটা আগের দিন রিসার জোড়াজুড়িতে কিনতে হয়েছিল। চোখ বুলালো নরম কাপড়ের ঝলমলে কাজের উপর, নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে ভাঁজ করে নিল হাতে। ভেতরে কিছু অদ্ভুত শূন্যতা, তবুও হাসি আনার চেষ্টা করলো ঠোঁটে। লেহেঙ্গা হাতে নিয়ে রিসাদের রুমের দিকে যাচ্ছিল নাফিসা। করিডোর দিয়ে পা ফেলার শব্দ মিলিয়ে যাচ্ছিল সিঁড়ির নিচের কোলাহলে। কিন্তু হঠাৎ ধাক্কা। সামনে সাবিহা খালেদ দাঁড়িয়ে পালকুচকে মুখে বিরক্তি নিয়ে বলল, এই মেয়ে দেখতে পাও না আমার হাতটা একেবারে ভেঙে দিল রে। নাফিসা চমকে উঠলো, মাথা নিচু করে বলল, আন্টি আমি খেয়াল করিনি, মাফ করবেন দয়া করে। বারবার ক্ষমা চাইতে লাগলো সে। সাবিহা খালেদ ঠোঁট বাঁকিয়ে তাকালেন, চোখে তাচ্ছিল্যের ঝিলিক, তারপর বললেন, ফ্রি খাবার খেয়ে শরীরে জোর বেড়েছে বোধহয়, এজন্যই এমন। নাফিসা আরো মাথা নিচু করে ফেললো, শরীর কেমন যেন জমে আসছে লজ্জা আর অপমানে। সাবিহা খালিদ আবার বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন সঙ্গের মতো? এক গ্লাস পানি নিয়ে আসো তাড়াতাড়ি। মাথা নাড়িয়ে আচ্ছা বলল, শান্তভাবে ঘুরে নিজের রুমের লেহেঙ্গাটা রেখে আসলো, তারপর আবার নিচে গেল। রান্নাঘরে ঢুকতেই দেখা গেল আফিয়া বেগম দাঁড়িয়ে কিছু একটা তৈরি করছে। হঠাৎ পেছন থেকে গিয়ে নাফিসা আলতো করে মাকে জড়িয়ে ধরলো। আফিয়া বেগম হেসে উঠলেন, তারপর বললেন, কিরে আমার মেয়েটা সারাদিন খুশ থাকে না, হঠাৎ এভাবে মামুনির কাছে এলি কেন? নাফিসা ঠোঁটে ছোট্ট হাসি আনলো, তারপর বলল, মামুনি আমি তো আপুদের সঙ্গে বসেছিলাম আর পড়ছিলাম, সরি গো, হঠাৎ তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো। নাফিসা আফিয়া বেগমের মুখের হাসি লক্ষ্য করলো, তারপর বলল, কি গো এত খুশি খুশি লাগছে কেন আজ, কি বানাচ্ছ? আফিয়া বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, হ্যাঁ তেহুর জন্য বানাচ্ছি, কফি বানাচ্ছি। কথাটা শুনে নাফিসা কেঁপে উঠলো, বুকটা হঠাৎ কেমন যেন করে উঠলো। ঠিক শুনেছে তো, তেহু মানে সাইমন ডিএসপি সাহেব? নাফিসা মনে মনে বলল, আমি ভুল শুনিনি তো? ঢুক গিলে আবার জিজ্ঞেস করলো, কে এসেছে মামুনি? আফিয়া বেগম অবাক হলেন ওর কণ্ঠের পারে, তারপর বললেন, হ্যাঁ রে তেহু এসেছে, জানিস না নাকি? জানবি বা কি করে, সারাদিন তো বই নিয়ে মুখ গুজে বসে থাকিস। নাফিসার শরীর জমে গেল। 4 বছর পর সেই মানুষটা এই বাড়িতে ফিরেছে, বিশ্বাস করতে পারছে না। চারপাশের শব্দ মিলিয়ে গেল, ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো, মনে হচ্ছে পুরো পৃথিবী জমে গেছে। আফিয়া বেগম আনন্দ ভরা গলায় আবারও বললেন, ভাবছি এবার তেহুকে বিয়ে দিয়েই ছাড়বো, তাহলে তো আর পালাতে পারবে না, বউ বাচ্চা নিয়ে ঘরে থাকলেই তো হলো। বুঝতে পারছিস কি আনন্দ হবে আমার? নাফিসা শুকনো ঢুক গিলল, মনে হচ্ছে বুকটা কেউ চেপে ধরেছে। এতদিন পর তাকে দেখার আনন্দে বুক কেঁপে উঠলো, আবার বিয়ের কথা শুনে বুক জ্বলে গেল কষ্টে, যেন ভেতরের আগুন চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে। এ সময় আফিয়া বেগম ব্যস্তভাবে বললেন, এই নাফু আবার কই হারিয়ে গেলি? শোন না, আমার রুমে আয়, তোকে আজ আমি সাজিয়ে দেব। আমি আগে একটা শাড়ি বের করে রেখেছি, তাড়াতাড়ি আয়, আমি যাচ্ছি এটা তেহুকে দিয়ে আসতে। এক নাগারে কথাগুলো বলে চলে গেলেন আফিয়া বেগম। নাফিসা এখনো রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে, চোখ দিয়ে ডুফুটা পানি গড়িয়ে পড়লো গালে, বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। এতদিন পর প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ার যে আনন্দ ছিল তা মুহূর্তেই তিক্ত হয়ে গেল। তার মনে হচ্ছে, যার জন্য আমি এতদিন ধরে দোয়া করে আসছি, আল্লাহ কি তাকে ফিরিয়ে দিলেন শুধু অন্য কারোর জন্য? এমন সময় একজন স্টাফ এসে জিজ্ঞেস করলো, ম্যাম আপনার কিছু লাগবে? চমকে উঠে তাড়াতাড়ি চোখের জল মুছে ফেললো নাফিসা। মাথা নিচু করে বলল, না কিছু লাগবে না। নিজেকে সামলে নিল কোনোভাবে, তারপর এক গ্লাস পানি হাতে নিয়ে সাবিহা খালেদের রুমের দিকে রওনা দিল। দরজায় নক করতে ভেতর থেকে কণ্ঠ এলো, আসো। ভেতরে ঢুকে নাফিসা আস্তে করে। সাবিহা খালেদ বিরক্ত গলায় বললেন, এত দেরি হলো কেন, রাখো টেবিলে। নাফিসা গ্লাসটা রাখলো মাথা নিচু করে, কিন্তু চোখ হঠাৎ পড়লো টেবিলের উপর রাখা আরেকটা পাত্রে, সেটা ভরপুর ঠান্ডা পানিতে ভর্তি, কাচের ভেতর স্পষ্ট দেখা যাচ্ছে। মুহূর্তের জন্য নাফিসার ঠোঁটে একটা শুকনো তাচ্ছিলের হাসি ফুটে উঠলো। নিজের ওপর নিজেরই হাহাকার মিশ্রিত উপহাস, শব্দ না করে বেরিয়ে এলো রুম থেকে। নিজের রুমের দিকে হাঁটছিল, হঠাৎ পরিচিত কণ্ঠে প্রশ্ন শুনে থেমে গেল, তারপর বলল, এই নাফিসা কেমন আছো? পিছনে ঘুরে দেখলো আবির হাসি মুখে দাঁড়িয়ে আছে। আবির আবারও বলল, আরে এসে তো তোমাকে দেখতেই পেলাম না, এতক্ষণ কই ছিলে? কথাগুলো বলতেই ওর দিকে এগিয়ে আসলো আবির। নাফিসা তাকিয়ে হালকা করে হাসলো, তারপর বলল, ভাইয়া রুমে ছিলাম, আপনি কখন আসলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এতক্ষণ ভালো ছিল না আবির, কিন্তু নাফিসাকে দেখে যেন সব ভালো হয়ে গেল। আনমনে তার দিকে তাকিয়ে এক দীর্ঘ দৃষ্টি নিয়ে বলল, এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখেই ভালো হয়ে গেছি। নাফিসা কিছুটা অবাক হয়ে বলল, ভাইয়া আপনার কথা বুঝতে পারিনি। আবির বলল, কিছু না, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক ফুপুমনির সঙ্গে আমার দেখা হলো, তিনি বলেছেন তোমাকে দেখলে যেন বলে দিই তার রুমে যেতে বলেছে। আর তুমি এখনো রেডি হওনি কেন? সময় তো হয়ে গেছে। নাফিসা হালকা হাসি দিয়ে বলল, জি ভাইয়া এখনোই যাচ্ছি। নাফিসা বারবার ভাইয়া বলায় আবিরের মুখে কেমন যেন অসহায়ের মতো হাসি ফুটলো, তারপর বলল, একটা কথা বলবো, তুমি আমাকে নাম ধরে ডাকো। নাফিসা অবাক হয়ে বলল, কেন ভাইয়া, আপনি তো বড় ভাইয়া তাই না? ওই শুধু হাসলো, তারপর বলল, কিছু না যাও। নাফিসা মাথা নেড়ে তার রুমের দিকে এগিয়ে গেল। আবির ওর যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোনায় হাসির রেখা দেখলো, নিজে বিড়বিড় করে বলল, আর কয় বছর তারপর তোমার মুখ থেকে সাইয়া ডাক শুনবো, এখন কিছুদিন ভাইয়া ডেকে নাও। কথাগুলো বলতে বলতে তার ঠোঁটের হাসি আরো চওড়া হয়ে গেল, ডান হাত দিয়ে চুলগুলো আঙ্গুল বোলালো। নাফিসা সরাসরি আফিয়া বেগমের রুমে ঢুকলো। আফিয়া বেগম তাকে দেখে বলল, এসেছিস তাহলে? তারপর হাতে ব্লাউজ আর পেটিকুট ধরিয়ে দিয়ে বলল, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। নাফিসা বলল,
বলল, মামুনি আমি শাড়ি পরবো না, শাড়ি পরে সামলাতে পারি না। আফিয়া বেগম হেসে বললেন, আরে আমি সুন্দর করে পরাবো, সামলাতে পারবি। তোরে দিয়ে আশা পূরণ করবো না তো কারে দিয়ে করব? বাড়ির বাকি মেয়েরা তো আমার কথা শুনে না। ছেলেগুলো যে বিয়ে দিব, বউ নিয়ে এসে নিজের মেয়ের মতো করে রাখবো। আল্লাহ যে কি ভাগ্যে রেখেছে, সব বুড়ো হচ্ছে, বিয়ে করবে না বলে জেদ ধরে বসে আছে। কপাল আমার, সবই আমার কপাল। বলতে বলতে নাফিসাকে ওয়াশরুমের দিকে ঠেলে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পরে নাফিসা ব্লাউজ আর পেটিকুট পরে বের হলো। রুনা দিয়ে নিজেকে ঢেকে নিয়েছে। আফিয়া বেগম বললেন, তাড়াতাড়ি এদিকে আই। নাফিসা এগিয়ে এসে আফিয়া বেগমের সামনে দাঁড়ালো। তারপর বলল, এভাবে ওড়না জড়িয়ে রাখলে আমি শাড়ি পরাবো কেমন করে? মার সামনে দাঁড়িয়ে লজ্জা পেতে হবে। নাফিসা ওড়নাটা বেডের পাশে রাখলো। আফিয়া বেগম ঝটপট শাড়ি পরিয়ে দিলেন। সুন্দর করে সাপটা করে চুলগুলো মাথায় ছেড়ে দিলেন। চোখে কাজল লাগিয়ে একজোড়া টানা কানের দুল পরালেন। হাতে একগুছা নীল রেশমি চুড়ি। সাজানো হয়ে গেলে আফিয়া বেগম একটু দূরে দাঁড়িয়ে নাফিসাকে দেখলেন। তারপর বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েকে দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছে। চোখ থেকে কাজল নিয়ে ঘাড়ের পেছনে একটুখানি ছুঁয়ে দিলেন। নাফিসা কিছুটা অস্বস্তি বোধ করলো। দেখে আফিয়া বেগম বললেন, এমন করছিস কেন? এত সুন্দর করে সাজিয়েছি, পছন্দ হয়নি? নাফিসা বলল, আরে মামুনি, পছন্দ হয়েছে, তুমি মন খারাপ করো না। তবে সবাই অন্যভাবে সাজছে, আমাকে এভাবে সাজালে অদ্ভুত লাগে। আফিয়া বেগম এগিয়ে এসে দুই হাতে নাফিসার গাল দুটো হাতে দিয়ে আগলে নিয়ে কপালে চুমু দিলেন। ছোট কালো টিপও লাগিয়ে দিলেন। তারপর বললেন, ঠিক আছে, এবার রিশাদের রুমে যাও, দেখে আসো ওদের কত দূর হলো। নাফিসা মাথা নেড়ে সম্মতি জানিয়ে রিশাদের রুমের দিকে চলে গেল। এসবের মধ্যে সে ভুলে গেল সাইমন এখন বাড়িতেই আছে। আফিয়া বেগম দূরে তাকিয়ে হাসলেন। মনে মনে বললেন, নাফিসা যদি আরো বড় হতো, আমার ছেলের সঙ্গে বিয়ে দিতাম, কিন্তু মেয়েটা এখনো ছোট, কিছু করার নেই। তার ছেলেগুলো তো বুড়ো, না হলে দেখা যেত। আর বাকিটা আল্লাহর ইচ্ছাই। দীর্ঘশ্বাস ফেলে তিনি আবারও নিজের কাজে মনোযোগ দিলেন। আর এদিকে রুহি নিজ ঘরে বসে লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে। আজকের এঙ্গেজমেন্টের জন্য সাজগোজ সম্পূর্ণ। নরম নীল রঙের লেহেঙ্গার উপর সূক্ষ্ম সোনার কাজ ঝলমল করছে। ব্লাউজের নকশায় হালকা গোল্ডেন ফিতে, চুড়ি আর জুয়েলারি কম, কিন্তু যথেষ্টভাবে চোখে পড়ছে। চুলগুলো বাঁধা, সামান্য ঢিলে রাখা ঢেউ, কিন্তু মনমরা। যে বিয়েতে ওর কোনো ইচ্ছাই নেই, বিয়ে করবে না তার জন্য এমনভাবে সংসারে থাকার ইচ্ছা হচ্ছে। সবকিছু আজ অস্থির লাগছে। রিশা জারিন পাশে বসে আছে। জারিন মজা করে বলল, আপি তুমি অনেক নরম, সামান্য একটু নাটক করতে পারছো না? মেসেজ সিন করেনি তো কি হয়েছে, ঠিক করবে, বাকি আমরা আছি, টেনশন নিও না। রিশা যোগ দিল। তারপর বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক, আমাদের থাকতে এত টেনশন করার দরকার নেই, চিল থাকো আর নাটক চালিয়ে যাও। রুশানা রুমে ঢুকে ওদের বসে থাকতে দেখে বলল, কিরে তোরা এখনো এরকম করে বসে আছিস কেন? নিচে চল, গেস্ট চলে এসেছে। ওরা সবাই উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় নাফিসা ধীরে ধীরে রুমে ঢুকলো। ওকে দেখে ওরা সবাই দাঁড়িয়ে গেল, হা করে তাকিয়ে আছে। রিশা এগিয়ে এসে জড়িয়ে নিল। তারপর বলল, আরে নাফু বেবি, কি লাগছে রে বাবা? জারিন বলল, নাফু তো পুরাই বাঙালি হয়ে গেছে। রুহি মৃদু স্বরে বলল, ও মাশাআল্লাহ। রুশানা এগিয়ে এসে থুতনিতে হাত দিয়ে উঁচু করে উচ্ছ্বাস নিয়ে বললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কে সাজিয়ে দিয়েছে এত সুন্দর আমাদের নাফুকে এমন করে? নাফিসা লাল হয়ে গেল, চোখে হালকা লজ্জা, মুখে অচেনা শ্যামলতা। আস্তে আস্তে বলল, মামুনি। ওর ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটলো। রুশানা বলল, ফুফুমুনি সাজিয়ে দিয়েছে, তাই বলি, না হলে তো আমাদের নাফু সাজুগুজু করে না। ওরা টুকটাক কথাবার্তা বলে নিচের দিকে গেল। নিচে আজ ভিড়ের মধ্যে অল্প সংখ্যক গেস্ট, সবাই পরিবারের পরিচিত মুখ, কারো অতি উপস্থিতি নেই। চারপাশে ছোট ছোট কথোপকথন, হেসে কথা বলার শব্দে স্থান ভরে গেছে। সাইমন ধীর ফর্মাল লুক, গভীর নীল শার্ট, ব্লেজার, চকচকে প্যান্ট আর চকচকে জুতো। পাশে সাইফান, রিদওয়ান সবার মাঝে দাঁড়িয়ে আছে ভদ্রভাবে। সাইফান প্রশ্ন করলো, এই রায়হান ভাইয়া কই রে? রিদওয়ান জবাব দিল, ভাইয়া চট্টগ্রামে আছে, কাজের চাপে আসতে পারেনি। সাইফান বলল, ও। মঈন রশিদ সাইমানের সাথে কথা বলছে হেসে। পাশ থেকে মাহবুব রশিদ আসলো, হালকা গলা খাকারি দিয়ে বলল, এসো আমার সাথে এসো, তোমার সাথে কয়েকজনের পরিচয় করিয়ে দেই। সাইমান বাবার দিকে তাকালো, কোনো উত্তর দিল না। মঈন রশিদ আবার দুজনের দিকে তাকালো, বুঝতে পেরে সামলাতে চাইলো পরিস্থিতি, সামান্য কথা বলল, যেন দ্বন্দ্বের আগেই পরিস্থিতি ঠেকাতে। তারপর বলল, চল, তোদের কথা জিজ্ঞেস করছিল সবাই, দেখা করে আসি। সাইমন কোনো কথা বলল না, শুধু এগিয়ে গেল। মাহবুব রহমান পরিচয় করিয়ে দিল আহসান করিমের সাথে। সাইমন ভদ্রভাবে সালাম দিল, হালকা উত্তর দিল, কথাবার্তার কোনো আবেগ না, শুধু হা হা করে উত্তর দিল। এদিকে রিয়াদ চারপাশে ঘুরে ঘুরে নাফিসাকে খুঁজছে। হঠাৎ চোখ গেল সাইমনের দিকে, বিস্ময়ে থমকে রইল। বড়সড় একটা ঢুক গিল, এই বেটা আবার কবে আসলো? মনে হচ্ছে বড়সড় একটা বাধা এসে পড়লো, ওর কাজ এবার আরো কঠিন হয়ে যাবে। এই সবের মাঝেই সাইমনের চোখ উপরের দিকে গেল। সিঁড়ি দিয়ে নিচে নামছে একগুচ্ছ রমণী, তাদের মধ্যে এক নীল শাড়ি পরা রমণীকে দেখে থমকে গেল, চোখে অবর্ণনীয় বিস্ময়, বুকের মধ্যে হালকা ধুকতুক, মনটা চিরচেনা উত্তেজনায় জড়িয়ে গেল। অষ্টাদশী রমণী সাবডা করে পরা শাড়ি, হাঁটার সাথে সাথে আঁচলটা বাতাসে দুলছে, লম্বা খোলা চুল কোমর ছুঁয়ে নেমে এসেছে, চোখে টানা কাজল আর ঠোঁটে সেই লাজুক হাসি। সাইমন তাকিয়ে থাকে স্তব্ধ হয়ে, মনে মনে ভাবতে থাকে, অনেক বছর পর আজ আবার তাকে সামনে থেকে দেখছে। পিচ্ছি মেয়েটা আর এখন অষ্টাদশী রমণী হয়ে উঠেছে। সাইমনের মনে হয় সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। বুকের ভেতর গভীরে এক চিরচেনা টান কাঁপন তুলে, যেন তাকে বহুদিন ধরে চেনে, বহুদিন ধরে অপেক্ষা করছিল এই দৃশ্যের জন্য। সেই লাজুক চোখের দৃষ্টি আর চেনা হাসি সাইমনকে পুরনো স্মৃতির সাথে মিশিয়ে নিয়ে এক অদ্ভুত অনুভূতির জগতে টেনে নিয়ে যায়। সেখানে শুধু সে আর অষ্টাদশী রমণীর মায়াবী উপস্থিতি।
ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিংক দিয়ে দেওয়া হবে, সবাই দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।